শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ। নির্বাচন সহ নানা প্রসঙ্গ আসতে পারে বৈঠকে। ৪৮ ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলকে শোকজের জবাব দিতে বলেছে বিসিবি। কিছুক্ষণের মধ্যে কোয়াবের জরুরি সংবাদ সম্মেলন। হচ্ছে না দুপুরের বিপিএল ম্যাচ। ষষ্ঠ দিনের আপিল শুনানিতে পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১২ জন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেন। স্থগিত হওয়া পাবনা ১ ও ২ আসন ঘিরে লিভ টু আপিল। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি সব বই। আরও ১৫ দিন সময় চাইছে এনসিটিবি। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন ছিল। পিপিআর শর্ত অনুযায়ী তাদেরকে আমাদের ফেব্রুয়ারির ৪ তারিখ পর্যন্ত সময় দিতে হয়েছে। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। দেশে ফিরে প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাচন সহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মুঠোফোনে কথা বলেন। এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্য সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথমবার একান্ত বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সাক্ষাতের বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। যমুনা স্টুডিওতে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন যুক্ত আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, এর আগেও তো যুক্তরাজ্যে একবার প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক হয়েছিল। এবার তো এই প্রথম, বিশেষ করে দলের চেয়ারম্যান হিসেবে প্রথম বৈঠক হবে তাদের। কি কি প্রসঙ্গ আসতে পারে এই বৈঠকে, কি মনে হয়? বৃষ্টি, এটাকে বিএনপি এখন পর্যন্ত যেটুকু বলছে যে সাধারণত একেবারেই কার্টিসি কল বা সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন তারা। কেননা প্রধান উপদেষ্টার সঙ্গে আপনি যেমনটি এর আগে বলছিলেন যে গেল বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই বৈঠকেই আলোচনা হয়েছিল বা এক ধরনের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। এবং এরপর বৈঠক শেষে যৌথ বিবৃতিও দিয়েছিল উভয় পক্ষ, অর্থাৎ বিএনপির প্রতিনিধি দল এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই প্রসঙ্গ ধরে যদি বলতে চাই যে সেই বৈঠকের পরবর্তীতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়। আসন্ন যে নির্বাচন, যেটি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই আলোচনার রেশ ধরেই এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন। দেশে ফিরে বিমানবন্দরেই তিনি কথা বললেন। বিমানবন্দরে থাকাকালীন সময়েই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা, সেটি নিয়েও শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, জানাজায় অংশ নিয়েছেন। তারপর আপনি যেমনটি বলছিলেন যে প্রথমবারের মতো যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন তারেক রহমান, তখন দেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, এটি শুধু এই অর্থেই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং তার সঙ্গে, অর্থাৎ তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে অনুষ্ঠিত থাকার কথা রয়েছে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও। তারা মূলত যেটি বলছিলাম যে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই এই বৈঠকটিকে প্রাধান্য দিচ্ছেন। সেই সঙ্গে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যাবতীয় যে সহযোগিতা সরকারের তরফ থেকে করা হয়েছে, আইন শৃঙ্খলা নিশ্চিত করা থেকে শুরু করে অন্যান্য প্রাসঙ্গিক যেসব বিষয়গুলো ছিল জড়িত এর মধ্যে দিয়ে, সেসব বিষয়ে সেই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ প্রকাশ আনুষ্ঠানিকভাবে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যখন বিশাল জানাজা অনুষ্ঠিত হলো, সেই জানাজার সার্বিক নিরাপত্তা কিংবা তদারকি, পুরো কার্যক্রম, দাফন প্রক্রিয়া পর্যন্ত পুরো বিষয়টি কিন্তু সরকারের তরফ থেকেই সহযোগিতা করা হয়েছিল বা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই আয়োজন নিয়েও এক ধরনের আনুষ্ঠানিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন। যদিও সেসব নিয়ে তারেক রহমান তার সোশ্যাল মিডিয়ায় কিংবা বিবৃতিতে তিনি সেসবের জন্য ধন্যবাদ জানিয়েছেন, তারপরেও সরাসরি বা সশরীরে এই ধন্যবাদ জ্ঞাপনটুকু বেশ গুরুত্ব পাবে আজকের এই বৈঠকে। কিন্তু যেহেতু রাজনীতি একটা বড় বিষয়, যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎ, সেক্ষেত্রে খুব প্রাসঙ্গিকভাবেই আলোচনায় আসবে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং গণভোট প্রসঙ্গ। ধারণা করা হচ্ছে সেসবও বেশ গুরুত্ব বহন করবে আজকের এই আলোচনায়, কিন্তু সেসব নিয়ে হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া মিলবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। তবে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকেল নাগাদ, যেহেতু বৃহস্পতিবার কর্মব্যস্ত দিন, সেই জায়গাটায় এবং সকলে জেনে গেছি আমরা, সেই জায়গাটায় হয়তো বা খানিকটা পরিবর্তন ঘটে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে সন্ধ্যার পর। সেই নির্দিষ্ট সময়টুকু এখন পর্যন্ত আমাদের কাছে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরপরই প্রধান উপদেষ্টার যে বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেটা নিয়ে বেশ আগ্রহ এবং কৌতূহল নিয়েই অপেক্ষা করছেন মূলত বিএনপি থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। বৃষ্টি, সেটি এখন দেখার বিষয়। বৈঠকটি অনুষ্ঠিত হোক, এরপরে নিশ্চয়ই জানা যাবে যে বৈঠকে কি নিয়ে আলোচনা হলো। বিস্তারিত আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রবিন। বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। অন্যদিকে ম্যাচ খেলতে না যাওয়ায় দুপুর 1টার যেই চট্টগ্রাম নোয়াখালীর বিপিএল ম্যাচ, সেটি মাঠে গড়ায়নি। অন্যদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি, যেখানে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে, আর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটেনি। এরই মাঝে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি, অন্যথায় বিপিএল সহ সকল খেলা বয়কটের হুমকি দেয়। আর সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। আপিল শুনানির 6ষ্ঠ দিনে এখন পর্যন্ত 12 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 2 জনের বাতিল হয়েছে, 1টি আবেদন স্থগিত রাখা হয়েছে। প্রথম 4 দিন 70টি করে আবেদন নিষ্পত্তি হলো। পঞ্চম দিনে 100টি আপিল শুনানি করেছে কমিশন। বুধবার 74 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, 18 জনের আবেদন বাতিল হয়েছে, স্থগিত রাখা হয়েছে 8 জনের আপিল। আর প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। গেল 5 দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380টি, প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন, বাতিল হয়েছে 81টি, স্থগিত 23টি। হাসিনা খান চৌধুরী, ময়মনসিংহ 9 নান্দাইল আসন। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেননি। স্থগিত হওয়া পাবনা 1 ও 2 আসনের সংসদ নির্বাচনের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে লিফট আপিলের শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে। সকালে শুনানি শুরু হয়। এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা 1 আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশনে একটি প্রতিনিধি দল গেছে। এ বিষয়ে আমাদের সহকর্মী তানফির মৌসুম খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তানফির, বিএনপির প্রতিনিধি দল কি ইস্যুতে নির্বাচন কমিশনে এসেছে, এ ব্যাপারে কি তথ্য আছে জানাবেন?
বৃষ্টি কি ইস্যুতে আসলে তারা এসেছেন সেটা এখনও তারা আমাদেরকে জানানোর সুযোগ পাননি, কারণ আসলে তারা এখান থেকে নির্বাচন ভবনে আসলে ঢুকেই তারা চলে গিয়েছেন তিনতলায় সিইসির কার্যালয় যেখানে, ঠিক সেখানে। তবে এর মধ্যে একটি বিষয় হচ্ছে এখনও আপিল শুনানি চলছে এবং আজকে 100টি আপিলের শুনানি হবে, দিনের প্রথমার্ধে 50টি আর শেষার্ধে বাকি 50টি। তাই আমরা যখন দেখলাম যে আপিলটি চলছে এবং সেই আপিলে আসলে প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন, অর্থাৎ প্রথম ভাগের আপিল শেষ করার পর এরপর তিনি আসলে উপরে যাবেন এবং তখন বিএনপির যে প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এসেছেন তার সাথে তিনি বৈঠকে বসবেন। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই যে গত পরশু বিএনপির আরেকটি প্রতিনিধি দল এসেছিল নজরুল ইসলাম খানের নেতৃত্বে এবং সেখানে আসলে নির্বাচনের বিষয়গুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছিল। সুতরাং একথা আসলে বলার অপেক্ষা রাখে না যে আজকেও এই নির্বাচন নিয়েই তারা আসছেন এবং নির্বাচন নিয়ে আসলে বিএনপির বিভিন্ন ধরনের কোনো পর্যবেক্ষণ, তাদের কোনো অনুরোধ, পরামর্শ এবং নির্বাচন নিয়ে আসলে এখন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই এক ধরনের শঙ্কা কাজ করছে এবং সেই শঙ্কা বিএনপিরও যদি সেরকম কোনো শঙ্কা থেকে থাকে সে বিষয়টিও নিশ্চয়ই তারা জানাবেন প্রধান নির্বাচন কমিশনারকে। এর আগে আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নজরুল ইসলাম খানের নেতৃত্বে যখন বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে কিন্তু পোস্টাল ব্যালট এবং পোস্টাল ব্যালটে বিএনপির যে প্রতীকের অবস্থান সেটি এবং এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের সন্দেহজনক তৎপরতা সেগুলো নিয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন এবং আমরা দেখেছি যে আসলে এই তফসিল ঘোষণার পরই আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন ভবনে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু আসছেন এবং তারা প্রত্যেকেই আসলে যার যার অবস্থান থেকে নিজেদের পরামর্শ, নিজেদের অবস্থানটি তারা কিন্তু জানাচ্ছেন, তাদের অনুরোধগুলো রাখছেন, তাদের অভিযোগগুলো জানাচ্ছেন। এখানে আমরা দেখি যে আসলে বেশ এই অভিযোগ কিন্তু চলছে এবং এই পাল্টাপাল্টি অভিযোগ এক দলের বিরুদ্ধে আরেক দলের সেটি চলমান আছে, যেটি আমরা আপিলের মধ্যেও দেখতে পেয়েছি যে একজনের প্রার্থিতা বহাল রাখার জন্য বা একজনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করার জন্য কিন্তু অনেকে এই ইসিতে আপিল করেছেন, যেই আপিল এখনো চলছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ তানফির। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন তারিখ ধার্য করে। আর আজ ট্রাইব্যুনালে পলক বলেন সারা দেশে ইন্টারনেট বন্ধ করার অথরিটি তার ছিল না। আর এর আগে শুনানিতে প্রসিকিউশন অভিযোগ করে তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল। বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন। বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় 9 আসামিকে সকালে ট্রাইব্যুনালে আনা হয়। মানবতাবিরোধী অপরাধের আরও 4 মামলায় মেয়র আতিক, আব্দুর রহমান বদিসহ 18 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন। ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মাধ্যমিক ও সমমানের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যায়নি। এর আগে এনসিটিবির কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যেই সব বই দেওয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরও 15 দিন সময় চাইছে এনসিটিবি। সহকর্মী আল আমিন হক অহনের প্রতিবেদন। গেল 28 ডিসেম্বর এনসিটিভি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তখন প্রশ্ন ওঠে, বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফট কপি ওয়েবসাইটে আপলোড? আমার উপরে নানান রকমের সাজেশন। শিক্ষা উপদেষ্টা জানান 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। আর সে সময় এনসিটিভি বলেছিল অল্প কয়েকদিনের কথা। আমাদের কাছে মনে হতে পারে যে আমরা পারবো না, কিন্তু আসলে আমরা পারবো। কিন্তু এখনো প্রায় 1 কোটি বই পৌঁছায়নি স্কুলে। এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে শিক্ষার্থীদের। এনসিটিভি বলছে যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। একদম ছোট লেভেল আসলে কাজ করেছি আমরা। একটা প্রেসের সে বলল যে তার প্রেসের ট্র্যাক ধরতে পারছে না, রাস্তা সংস্কারের কাজ চলছে। আমরা কিন্তু তখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি যে আমরা কাজটা 1 মাস পিছিয়ে দিলে আমরা এই কাজটা জাতির গুরুত্বপূর্ণ কাজটা করতে পারি এবং ওনারা সেটা করেছেন। কর্মকর্তাদের দাবি গেল 1.5 দশকে জানুয়ারির প্রথম সপ্তাহে কখনোই শতভাগ বই পৌঁছানো যায়নি। কখনো কখনো মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগেছে। সেই অর্থে এবার 30 জানুয়ারির মধ্যে বই গেলেও তা এনসিটিভির জন্য নতুন মাইল ফলক। যদি জানুয়ারির মধ্যে শেষ করতে পারি এটাও আমি মনে করি যে এনসিটিভির একটা বড় অর্জন হবে। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি সেটার জন্য আমাদের
অনেকগুলো ইন্টারভেনশন ছিল আমাদের। প্রত্যেকটা প্রেসের জন্য আমাদের একজন করে, কোথাও কোথাও দুইজন, কোথাও কোথাও তিনজনও আমরা আমাদের মনিটরিং কর্মকর্তা কাজ করেছেন। তারা 7/24 আসলে কাজ করেছেন, আমাদের কোনো ছুটি নেন নাই ওনারা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য পুনরায় দরপত্র আহ্বান করায় এমন জটিলতা বলে জানিয়েছে এনসিটিভি। পিপিআর শর্ত অনুযায়ী তাদেরকে আমাদের ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত সময় দিতে হয়েছে। এবার সাধারণের সাথে মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে 30,2,50,00,000 বই দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী শ্রমিকদের মুখে অনেক বাহবা দিলেও তাদের জীবনমান উন্নয়নে কোনো কাজ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। জানান, প্রবাসীদের কল্যাণের জন্য একটি স্থায়ী কাঠামো দাঁড় করানো দরকার। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানান তিনি। প্রয়োজনে আইন নীতিমালা পরিবর্তন করে প্রবাসীদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারাই প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের নিয়ে যেন কাজ করে, এই আশা ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো প্রণয়ন করবেন। তারা এই প্রস্তাবও করতে পারেন যে বিদ্যমান আইন বা বিদ্যমান বিধান বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায় যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। এলপিজি ব্যবসার সবচেয়ে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষ থেকে অনুমতি। দেশে এলপিজি ও গ্যাস খাতে সংকট বাড়ছে জানিয়ে খাত সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যবসা করতে 26টি লাইসেন্স নিতে হয়, এতে সময় খরচ দুটোই বাড়ছে আর নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে এলপিজির বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল আলোচনা হয়। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলেন, লাইসেন্স পুনরায় নবায়ন সহ বিভিন্ন চার্জ এই ব্যবসাকে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। এলপিজি ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 5 বছর করার দাবি তিনি জানান। এ সময় ক্যাবের পক্ষ থেকে সরকারের রেভিনিউ জিরো করার দাবি জানানো হয়। খাত সংশ্লিষ্টরা একক রেগুলেটর, ডিজিটাল লাইসেন্সিং এর দাবি জানান। অপরদিকে তিতাস গ্যাস গ্রাহকদের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ উঠেছে। রেগুলেটরের কাজ কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করে না। রেগুলেটরের কাজ হলো যে কোনো প্রোডাক্ট মার্কেটের এন্ট্রি আর অপারেশনটা যেন সেফটি মেনটেন করে করা হয়। 1300 টাকা বা এরকম 1200 টাকা অতিরিক্ত এই টাকাগুলো কাদের পকেটে গেছে এটাও বের করা দরকার, এবং এটা বের যদি না করতে পারি তাহলে আপনার 2026-এর ফেব্রুয়ারিতে যে সরকার আসবে সেই সরকার কিন্তু সামনে রমজান আছে, তারা কিন্তু একটা বড় বিপদে পড়বে। ভবিষ্যতে দেশের জ্বালানি রূপান্তর নিয়ে উদ্বিগ্ন সিপিডি। ব্রিফিং অনুষ্ঠানে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জ্বালানি রূপান্তরের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেন। সিপিডির প্রত্যাশা, জ্বালানি মহাপরিকল্পনার খসড়া পর্যালোচনা করুক নির্বাচিত সরকার। গ্যাসের দাম বৃদ্ধির সম্পর্কেও আভাস দেওয়া হয়। জ্বালানি মহাপরিকল্পনা 2026 থেকে 2050 সময়কালে কার্যকর হওয়ার কথা, তবে পূর্ণাঙ্গ নথি এখনো জনসম্মুখে প্রকাশ হয়নি। সিপিডি বলছে, এই পরিকল্পনা বিগত সরকারের করা বিতর্কিত আইইপিএমপির প্রতিচ্ছবি। এই অবস্থায় অনুমোদন হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আর্থিক ও পরিবেশগত ঝুঁকি বাড়বে। মহাপরিকল্পনা সংশোধনের দাবি জানিয়েছে সিপিডি। বলছে, এতে বিদ্যুৎ চাহিদার ভুল প্রাক্কলন করা হয়েছে। নতুন কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গ্রিডে যুক্ত না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বলছে, এলএনজি অবকাঠামোর প্রসার বন্ধ করে স্থানীয় গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করছে সিপিডি। এই মহাপরিকল্পনার পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব 1 মাস পরে যে নতুন নির্বাচিত সরকার আসছে তার উপরে পড়বে। তাহলে ওই সরকার এই পরিকল্পনাটিকে কিভাবে নেবেন? বিশেষত আমরা এই নতুন রাজনৈতিক সরকারগুলোর যে ইশতেহার, তারা অনেকটাই আমরা জেনেছি, শুনেছি, এবং আমাদের অনুষ্ঠানগুলোতে তারা তাদের ইশতেহার সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। দেশের ঘুণে ধরা ব্যবস্থাকে বদলে নতুন ব্যবস্থাকে আনতে সবাই প্রস্তুত কিনা তা জানতেই গণভোট। এর মাধ্যমে ব্যক্তিকে নয়,
ব্যবস্থাকে পরিবর্তন করা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে অংশ নিয়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের বিষয়ে আলী রিয়াজ বলেন, ৩৫ বছর আগেও গণভোট হয়েছে, কিন্তু সেই ভোটের সাথে এবারের ভোটের পার্থক্য আছে। আগে বিরোধী দলকে দমনে ব্যবহার করা হতো দুদককে। চট্টগ্রাম বিভাগীয় জেলা প্রশাসন আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আগত ইমামরাও উপস্থিত ছিলেন। দুর্নীতি ঠেকাবার কোনো পথ পদ্ধতিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় না। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 4 আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের সোনারংপুর সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সামাউন ও আব্দুর রহমান। পুলিশ জানায়, মোটরসাইকেলে 2 যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে যানটি দুমড়ে মুচড়ে 2 আরোহী আহত হন। অন্যদিকে রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। বুধবার রাত 10টায় সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এরপর ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ জানায়, নিহত মিরাজ ও সজীব আজিজ সর্দার বাসস্ট্যান্ড থেকে ফিরছিল। এ সময় পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। অপরজনকে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবারের বাণিজ্য মেলায় রফতানিমুখী খাতের প্রচারণায় গতানুগতিক ধারণা থেকে বের হয়েছে ইপিবি। রফতানিযোগ্য 7টি খাতকে তুলে ধরা হচ্ছে এক্সপোর্ট এনক্লেভে। তবে ক্রেতাদের অভিযোগ, এই প্রচারণা থমকে আছে কেবল প্রদর্শনীতেই। রফতানিযোগ্য অনেক খাতকেই তেমন স্টল বরাদ্দ দেওয়া হয়নি। আর বিক্রেতারা বলছেন, বিদেশি ক্রেতাদের আকর্ষণ করা না গেলে বহির্বিশ্বে হোঁচট খেতে হবে। পুরান ঢাকার হাজারীবাগের তাসনিম আলম লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্নের পর চামড়াজাত পণ্যের ব্যবসায় নামেন তিনি। অংশ নিয়েছেন এবারের বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলার অন্যতম লক্ষ্য রপ্তানি খাতকে বেগবান করাও। তবে বাস্তবতা হচ্ছে, গতানুগতিক প্রচারণায় এটি যেন দিন দিন পারিবারিক কেনাকাটার মেলাতেই সীমাবদ্ধ হচ্ছে। বিভিন্ন খাতের উদ্যোক্তারা বলছেন, পণ্যের বৈচিত্র্য ও মান নিয়ে সম্ভাবনা থাকলেও সঠিক উদ্যোগের অভাবে বিশ্ববাজারে হোঁচট খেতে হচ্ছে বারবার। এবারে মেলাতেও বিদেশি বায়ারদের আনাগোনা কম। চামড়া নিয়ে আমাদের সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে ম্যাটেরিয়ালস যেগুলো আমাদের চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। এই মেলা মূলত আপনার সেলের জন্য, এবং বায়াররাও আসে, যারা লোকাল ফরেনার বায়ার খুব কম আসে। এক্সপোর্টের জন্য এরকম কোনো ফরেন বায়ার এখনো পর্যন্ত আমাদের এখানে আসে নাই। এই বৈচিত্র্যময় বিষয়গুলো শুধু আমরা প্রচার করলে তো হবে না, বাইরের দেশে প্রচার করতে হলে গভর্নমেন্টের কিছু অ্যাডিশনাল ওয়ার্ক করতে হবে। রপ্তানি খাতকে বেগবান করতে এবছরই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। চামড়া, পাটজাত পণ্যসহ হোম ডেকোরের বিভিন্ন সরঞ্জাম শোভা পাচ্ছে তাতে। তবে শুধু এই উদ্যোগে কি যথেষ্ট? ক্রেতাদের অভিযোগ, স্টল বরাদ্দের ক্ষেত্রে রপ্তানিমুখী 2-1টি খাতই প্রাধান্য পেয়েছে। সঠিক প্রচারণা আরেকটু বেশি করা উচিত, ফেসবুক বা ইউটিউব দিয়ে আরও অনলাইন প্ল্যাটফর্মে করা উচিত, তাহলে জিনিসগুলো আরও বিস্তার লাভ করবে। পাটজাত ছাড়া আমি লেদার রিলেটেড যেই পণ্যগুলা ওইভাবে ডিসপ্লে বা ওইভাবে স্টল নিয়ে বসা, বা এই যে আমাদের আমরা যে হাজার হাজার পণ্য বা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতেছি, সেটা আসলে আমি দেখতেছি না। বহির্বিশ্বের বায়ারদের কাছে রপ্তানিযোগ্য পণ্য তুলে ধরতে শুধু বাণিজ্য মেলা নয়, বরং বছরে একাধিক গ্লোবাল সোর্সিং ফেয়ারের আয়োজন করতে চায় ইপিবি। পাশাপাশি আন্তর্জাতিক নানা বাণিজ্যিক আয়োজনেও দেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। 25-26 অর্থ বছরে রপ্তানি উন্নয়ন ব্যুরো আমাদের রপ্তানিকারকদের বিশ্বের 46টি মেলাতে অংশগ্রহণে সহায়তা করছে। 1টি বা 2টি করে প্রতি বছর এইটি নিয়মিত গ্লোবাল সোর্সিং এক্সপো চালিয়ে যাব, এবং হয়তো ভবিষ্যতে ধীরে ধীরে এটি সংখ্যা আমরা চাহিদার ভিত্তিতে আরও বাড়াবো। এবারের আয়োজনে পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইস্যুতে কিছুটা নমনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের উপরে হত্যাযজ্ঞ বন্ধ করেছে তেহরান, তবে এখনও হামলার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যুক্তরাষ্ট্রকে জড়ানোর লক্ষ্যেই আন্দোলনকারীদের দলে ভিড়ে নিরপরাধ মানুষদের হত্যা করেছে সন্ত্রাসীরা।
লাগাতার বিক্ষোভ সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকদের দখলে। এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান। এতদিন ইরানকে নানা হুমকি ধামকি দেওয়ার পর এবার ট্রাম্পের কণ্ঠেও ভিন্ন সুর। তার দাবি, বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ চালানো বন্ধ হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমাদের বলা হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করারও কোনো পরিকল্পনা নেই তাদের। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানিয়েছে, আমরা তা খোঁজ নিয়ে দেখব। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন এ সংখ্যা কয়েকশো। মার্কিন হস্তক্ষেপের আশায় আন্দোলনকারীদের মধ্য থেকে অনেকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ হত্যা করে নিহতের সংখ্যা বাড়াতে চেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা জঙ্গিদের মতো হামলা চালিয়েছে, পুলিশ অফিসারদের জীবিত পুড়িয়ে দিয়েছে, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। কেন? কারণ ট্রাম্প বলেছিল প্রাণহানির ঘটনা ঘটলে তিনি হস্তক্ষেপ করবেন। এটি ছিল ট্রাম্পকে জড়ানোর একটি ইসরায়েলি চক্রান্ত। ট্রাম্পের মতো আরাকচিও জানিয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার সরকারের। যদিও এখনও মার্কিন হামলার শঙ্কা থাকায় তেহরানে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ইতালি ও পোল্যান্ড সহ কয়েকটি দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ব্যাপক আলোড়ন তুলেছে চীনের নতুন অ্যাপ আর ইউ ডেড। একাকিত্বের জীবন বেছে নেওয়া মানুষদের জরুরি প্রয়োজনে ব্যতিক্রমী এই অ্যাপটি তৈরি করা হয়েছে এবং এতে একটি জরুরি যোগাযোগের নাম্বার সেট করতে হবে। টানা 48 ঘন্টা অ্যাপটিতে ব্যবহারকারীরা প্রবেশ না করলে সক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে প্রদত্ত ঠিকানায়। এর ফলে নির্জন ঘরে কেউ মারা গেলে কিংবা বিপদে পড়লে সহজেই টের পাওয়া যাবে। এর মধ্যে এই অ্যাপ ডাউনলোডের হিড়িক পড়েছে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোর একটি চীন, অথচ 140 কোটি মানুষের দেশটিতে জনসংখ্যা বছর বছর কমছে। উদ্বেগজনক হারে বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহ হারাচ্ছে চীনারা। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে একাকী জীবন কাটানো মানুষের সংখ্যা। পরিসংখ্যান বলছে দেশটিতে একাই বসবাস করে এমন মানুষ প্রায় 20 কোটি, যা মোট পরিবারের 30%। এ পরিস্থিতিতে অসুস্থ হয়ে ঘরে পড়ে থেকে মৃত্যু হয়েছে এমন ঘটনা বিরল নয়। এমনকি মৃত্যুর পর ঘরের মধ্যে দিনের পর দিন মরদেহ পড়ে থাকার ঘটনাও ঘটছে অহরহ। নির্জন জীবন যাপন করা মানুষ অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লে কিংবা তাদের মৃত্যু হলে যেন ভয়াবহ পরিণতি না হয় সে লক্ষ্যে সিলেমা বা আর ইউ ডেড নামের ব্যতিক্রমী এক অ্যাপ এনেছে চীনের একদল তরুণ উদ্যোক্তা। ডাউনলোডের পর এতে যুক্ত করতে হবে একটি ইমার্জেন্সি কন্ট্যাক্ট। প্রতিদিন অন্তত একবার এতে প্রবেশ করে নিজের উপস্থিতি জানান দিতে হবে। টানা 48 ঘন্টা অ্যাপে প্রবেশ না করলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে ইমার্জেন্সি কন্ট্যাক্টে। এই অ্যাপ অল্প সময়েই ব্যাপক আলোড়ন তুলেছে। এটি ডাউনলোডের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, যা সামাজিক মাধ্যমেও এখন ভাইরাল। চীনের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পাওয়ায় এখন সাবস্ক্রিপশন ফি চালু করেছে নির্মাতারা। নাম বদলে রাখা হয়েছে ডেমুমু। এরই মধ্যে অ্যাপল স্টোরের পেইড অ্যাপের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ডেমুমু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও আমন্ত্রণ, দুপুরের বাংলাদেশ দেখছেন আপনারা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া অনুমোদনের দাবিতে আবারও রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছ থেকে। বিজয়, গতকালও আমরা দেখেছিলাম অবরোধ করা হয়েছিল এবং তখন বেশ জনভোগান্তি হয় সড়কে। আজকের আন্দোলনের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, বিশেষ করে শিক্ষার্থীরা কি বলছেন? গতকালকের মতো আজকেও কিন্তু সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হয়েছে। গতকালকে সায়েন্স ল্যাব ছাড়াও রাজধানীর আর অন্যান্য জায়গাও অবরোধ করা হয়। আজকে মূলত সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ থেকে শুরু করে
ঢাকা মহিলা ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নেয় এবং তারা মূলত তাদের যে দাবি, গতকালকেও যে দাবিটি ছিল, আজকেও তাদের সেই একই দাবি, যে এক দফা দাবি, মূলত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে তারা আসলে এই আন্দোলনে নামে। এবং তারা মূলত আজকে জানায় যে গতকাল থেকে এই বিষয়টা ধোঁয়াশার মধ্যে ছিল, তাদের কাছে কোনো ধরনের কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি বা কোনো ধরনের কোনো খবর তাদেরকে জানানো হয়নি এবং আজকেও তাদেরকে কোনো ধরনের কোনো চিঠি জানানো হয়নি। পাশাপাশি যদি বলি যে আজকে যদি তারা কোনো ধরনের কোনো আশ্বাস না পায় তাহলে যমুনার দিকে যাবে বলে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে এবং হয়তো 3টা বা 4টা নাগাদ তারা যমুনার উদ্দেশ্যে রওনা করবেন, এমনই আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হয়েছে, ফলে সায়েন্স ল্যাবের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবমুখী যে রাস্তা এবং এলিফ্যান্ট রোডের যে রোডটি রয়েছে, এই রোড কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং যান চলাচলও বন্ধ। ফলে যেই সকল গাড়িগুলো আসলে আটকে পড়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে, ফলে জনভোগান্তিও সৃষ্টি হয়েছে। আমি যখন আসছিলাম তখনও আমি দেখতে পেয়েছি যে এই জ্যাম কিন্তু একদম যদি বলি যে 27 নম্বর ধানমন্ডি 27 নম্বর অর্থাৎ সংসদ ভবন পর্যন্ত ইতিমধ্যেই চলে গিয়েছে। আর এখন পর্যন্ত যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বেশ ভালোই জড়ো হয়েছেন এবং তারা রাস্তায় অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়াও যদি একটু বলি যে গতকালকে বেলা 12টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কিন্তু মহাখালী আমতলী মোড় অবরোধ করে এবং বেলা 1টার দিকে ঢাকা ইডেন কলেজ এবং সায়েন্স ল্যাব মোড় সড়কে অবস্থান নেন। তো সব কিছু মিলিয়ে যদি বৃষ্টি বলতে চাই যে এখন পর্যন্ত যা অবস্থান দেখতে পাচ্ছি যে তারা ঘণ্টাখানেক আগে এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা তাদের এই অবরোধ চালিয়ে যাবে এমনটাই আমাদেরকে জানিয়েছে এবং যদি আশ্বাস দেওয়া না হয় তাহলে তারা যমুনামুখীও হবে এমনটাই আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি শুনছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য বিজয়।